আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের আবশ্যিক একটি কোর্স হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। এই বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি পরিচয়ের আপনাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ এবং পলাশির যুদ্ধের কারণ, ঘটনা প্রবাহ, পটভূমি নিয়ে ইতিমধ্যে আমি আলোচনা করে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়েছে, আপনার চাইলে সেটি দেখতে পারেন। তবে এই টপিকের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে এই পলাশির যুদ্ধের ফলাফলটা কী ছিল সেই সম্পর্কিত আলোচনা। আমরা দেখি যে এই পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল এবং রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেদনাবহ যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছিলেন ঐতিহাসিকরা এই যুদ্ধটিকে। এবং এখানে মূলত নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন বিশ্বাসঘাতকতা এবং আত্মীয় স্বজনদের ষড়যন্ত্রমূলক আচরণের কারণে। ফলে এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়েছিল। আমরা এখন জানব হচ্ছে সরাসরি এই পলাশির যুদ্ধের ফলাফল সম্পর্কে। এই পলাশির যুদ্ধের ফলাফল যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এক নম্বরে আমাদের আলোচনায় আসবে হচ্ছে এই নবাবী আমলের অবসান ঘটল। অর্থাৎ এর আগে এখানকার যে নবাবী সিস্টেম ছিল, অর্থাৎ নবাবরা এখানে শাসন করেছিল, সেই নবাবী আমলের মূলত অবসান ঘটল। সরাসরি ক্ষমতা চলে যায় হচ্ছে মূলত ব্রিটিশ যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের হাতে। এবং পরাধীনতার একটা শৃঙ্খলে বাংলার মানুষ যুক্ত হয়েছে। অর্থাৎ নিজেদের স্বাধীনতার যে যে স্বাধীনতার সূর্য, সেটি অস্ত চলে যায় এই পলাশি যুদ্ধের মাধ্যমে। আরেকটি ফলাফল আমরা দেখি যে বিশ্বাসঘাতকতা এবং মির্জাপুরের সিংহাসন আরোহণ। অর্থাৎ এখানে বাংলার মসনদে নবাব সিরাজউদ্দৌলাকে সরিয়ে দিয়ে ইংরেজরা মূলত বিশ্বাসঘাতকতার ফলাফল হিসেবে বা পুরস্কার হিসেবে নবাব সিরাজউদ্দৌলাকে তারা হচ্ছে এখানে সিংহাসনে বসিয়েছিলেন। তবে সিংহাসনে বসলেও আমরা দেখি যে এখানে কোম্পানির যে মর্যাদা সেটা হচ্ছে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ নবাব নামে মাত্র নবাব ছিল, তার কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতা ছিল না। ফলে নবাবের হচ্ছে ব্যক্তিগত ক্ষমতা না থাকায় কোম্পানির মান মর্যাদা বৃদ্ধি পায় এবং নবাবের হচ্ছে মর্যাদা কমে যায়। কোম্পানি তখন আর ভারতীয় শাসক গোষ্ঠীর কৃপা বা অনুগ্রহ আর প্রার্থী রইল না। অর্থাৎ সরাসরি তখন হচ্ছে কোম্পানি আর কোনো ধরনের কৃপা বা এই ধরনের কোনো কিছুর প্রতি তাদের আর কোনো আকাঙ্ক্ষা রইল না। এখন আমরা আলোচনা করব হচ্ছে এই কোম্পানি তখন আর ভারতীয় শাসক গোষ্ঠীর কৃপা বা অনুগ্রহ প্রার্থী না রওয়ায় তারা ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তা করতে থাকে। আর এই কোম্পানি শাসনের যখন অধিষ্ঠিত হয়, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার এই পরাজয়ের ফলে পলাশির যুদ্ধের ফলাফল হিসেবে আমরা এখানে দেখি যে ব্যাপক পরিমাণে অর্থ সম্পদ লুট হতে থাকে এই বাংলা অঞ্চল থেকে। অর্থাৎ পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের সাথে সাথে এখানে মুর্শিদাবাদ কোষাগারে ইংরেজরা লুণ্ঠন করে। এদিকে প্রায় বলা হয়ে থাকে যে 57 থেকে 1760, মাত্র এই 3 বছরেই বিভিন্ন কিস্তিতে তারা হচ্ছে বলা হয়ে থাকে যে 2,61,00,000 টাকা এখান থেকে তারা হচ্ছে নিয়ে চলে যায়। তাছাড়া ব্যক্তিগত পারিতোষিক, উপহার, উপঢৌকন আদায় করে তারা নানাভাবে এখান থেকে হচ্ছে অর্থনীতিকে ধ্বংস করে দেয় এবং লুটপাট, ব্যাংক ব্যবসায়ীরা একটু সব কিছু নিয়ে চলে যায় এবং তারা খুবই ভালোভাবে থাকতে থাকে। এবং তখন বলা হয় যে ধন ভাণ্ডার, রূপা, হীরা, জহরত দুই পাশ করছে থই থই। এমত অবস্থায় তারা এই সব কিছু নিজেদের করায়ত্ত করে নিয়ে চলে যায়। এবং সেদিন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে এখানকার ব্যবসা বাণিজ্যের উপর একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। 5 নম্বরের যে পয়েন্টটি রয়েছে, এই একচেটিয়া কর্তৃত্বের ফলে এখানকার যে ব্যবসা বাণিজ্য, এক্ষেত্রে একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয় ইংরেজদের এবং বাংলার যে ব্যবসা বাণিজ্য সেগুলো ধ্বংস হয়েছে এবং অন্যান্য বিদেশি বণিকদের ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানকার পুরো ব্যবসা বাণিজ্যটা ইংরেজদের দখলে চলে যায়। এক পর্যায়ে বিদেশি কোম্পানিগুলো হচ্ছে এখানে নিশ্চিহ্ন হয়ে পড়ে, অর্থাৎ অন্যদের আর কোনো স্থান এখানে রইল না। ইংরেজদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার ভিত্তি তৈরি হয় মূলত এই পলাশির যুদ্ধে বা নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে। কারণ পলাশির যুদ্ধে বিজয়ের পর ইংরেজদের দাপট এতটাই বেড়ে যায় যে তারা নিজেরাই কিং মেকার্স বা নৃপতি স্রষ্টার ভূমিকাও অবতীর্ণ হয়ে যায়। তারা নিজেদের স্বার্থসিদ্ধি করার লক্ষ্যে এখানে ইচ্ছে মতো একের পর এক নবাব বদলাতে থাকে। এখানে সিরাজউদ্দৌলাকে তারা বদলায়, তারপরে এখানে তারা মির্জাফর কেন, আবার মির্জাফরকে সরিয়ে মীর কাসেম কেন, এরকম নানা ধরনের মেকানিজম তারা করতে থাকে এখানে।
আর পলাশী যুদ্ধের অন্যতম নেতিবাচক ফলাফল হচ্ছে যে এখানে রাজনৈতিক এবং প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ তারা এখানে রাজনৈতিক প্রশাসনিক শূন্যতা সৃষ্টির মাধ্যমে এক ধরনের দেউলিয়াত্ব সৃষ্টি করে। কারণ সরকারি রাজস্বের বিপর্যয় ঘটে, কারণ এখানে তারা এত পরিমাণে শুল্ক এবং বাণিজ্য টাকশাল তৈরির অধিকার লাভ করে, এতে কিন্তু এখানকার রাজস্ব ব্যবস্থা পুরাটাই ভেঙে পড়ে, বিপর্যয় দেখা দেয়। আবার 9 নম্বরে বলা হচ্ছে যে কোম্পানির বিশাল এলাকার জমিদারি লাভ করে। অর্থাৎ এই কোম্পানিগুলো তখন হচ্ছে এখানকার জমিদারি যে ব্যবস্থা সেটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। মির্জাপুরের নিকট থেকে তারা 24 পরগনার জমিদারি সত্ত্ব লাভ করে। এছাড়া তারা 10 লক্ষ টাকা আয় করে কোম্পানির বার্ষিক হিসাব থেকেই। এবং পরবর্তীতে মীর কাসিমের নিকট থেকে কোম্পানি বর্ধমান, মেদিনীপুর, এরকম অনেকগুলো জায়গা, চট্টগ্রাম, এগুলো তারা হচ্ছে নিয়ে নেয়। ফরাসি বণিকদের পতন ঘটে, কারণ ইংরেজরা তাদেরকে আর হচ্ছে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে দেয়নি। এবং ভারতে এই পলাশির যুদ্ধের অবস্থানরত ফরাসিদের ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ হিসেবে বলা হয়ে থাকে, কারণ এই পলাশির যুদ্ধ পরাজয় মানে ফরাসিদেরও এখান থেকে বিদায় ঘটে। মুসলিম শিক্ষা এবং সংস্কৃতি বিপন্ন হয়, কারণ এখানকার আগের যে শিক্ষা ব্যবস্থা সেটি অনেকটা শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে পলাশির যুদ্ধের প্রভাব ছিল অপরিসীম। বস্তুত পলাশির যুদ্ধের ফলে এখানকার যে স্বাধীন নবাবী শাসন সেটার অবসান ঘটে। রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনের পাশাপাশি শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন চলে আসে, এবং এখানে তখন তারা হচ্ছে এই দেশীয় যে স্থানীয় শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, এগুলোকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে তারা এখানে ইউরোপীয় শিক্ষা এবং সংস্কৃতির অনুপ্রবেশ ঘটায়। ফলে মুসলিম শিক্ষা এবং সংস্কৃতি বিপন্ন হয়ে যায় বা এক সবজায় বিলুপ্ত হয়ে যায়। 12 নম্বর এখানে বলা হচ্ছে যে আধুনিক যুগের সূচনা ঘটে, কারণ পলাশির যুদ্ধের পর ভারতবর্ষের ইতিহাসে এরকম অনেকগুলো বিষয় ছিল যেগুলোর হচ্ছে অবসান ঘটে, উপরে মধ্যযুগেরও অবসান ঘটে যায়। আর ইংরেজদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের যে সংস্কৃতি, আইন, নিয়ম কানুন, সামরিক সংগঠন, এই কূটনীতিক ব্যবস্থা, এই সকল কিছু কিন্তু উপমহাদেশে তখন প্রগতিমূলকভাবে হচ্ছে প্রবেশ করে এবং প্রগতিশীল চিন্তার হচ্ছে প্রসার ঘটায়। আমরা এখন আলোচনা করব হচ্ছে এই যে নবাব সিরাজউদ্দৌলা, তিনি যে পরাজিত হয়েছেন, ফলাফল তো আমরা জানলাম, কিন্তু তিনি যে পরাজিত হয়েছেন এই পরাজয়ের কারণটা কী? কারণ তার এই পরাজয়ের কারণেই কিন্তু বাংলার যে স্বাধীনতা সেটি বিপন্ন হয়েছে। তো এই যে 1757 সালের যে 23শে জুন ভাগীরথী নদীর তীরে যে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে, তার মীর খুবই নিকট যে ব্যক্তিরা ছিলেন, নবাব সিরাজউদ্দৌলার মীর জাফর, সেনাপতি রায়দুল্লভ, জগৎ শেঠ প্রমুখের মতো বিশ্বাসঘাতকতার ফলে এখানে রবার্ট ক্লাইভের মতো এবং তার নেতৃত্বে ইংরেজ বাহিনী সামরিক শক্তিতে দুর্বল হওয়া সত্ত্বেও কিন্তু এখানে এই মীর জাফরকে তারা নবাব সিরাজউদ্দৌলাকে তারা পরাজিত করেছিল। এর কারণগুলো কী কী? কেন ইংরেজরা হচ্ছে জয়ী হলো আর হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় ঘটল? এর প্রধান কারণ হচ্ছে সেনাপতি, তার প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতাটাই এখানে অন্যতম কারণ। আমরা যদি দেখি যে প্রধান সেনাপতি মীর জাফর সহ এখানের অন্যান্য যে উচ্চপদস্থ সম্ভ্রান্ত আমর্ত বিশ্বাসঘাতক এই ব্যক্তিরা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সাথে নিজস্ব লোভ, নিজস্ব হচ্ছে আকাঙ্ক্ষা, ব্যক্তি স্বার্থ, এই সকল কিছু কারণে তারা নবাব সিরাজের সাথে হচ্ছে বেইমানি করেছে, যেটাকে আমরা বিশ্বাসঘাতকতা বলি। আবার 2 নম্বরে এখানে আমরা দেখি যে অসময়ে যুদ্ধবন্ধের আদেশ দিয়েছিল। বিশ্বাসঘাতক মীর জাফর সহ অন্যদের মিথ্যা আশ্বাসে বিশ্বাস স্থাপন করে নবাব পলাশির প্রান্তরে যুদ্ধবন্ধের আদেশ জারি করে। যদিও এটা তার ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু এটাকে করতে তাদেরকে হচ্ছে অন্যান্যরা বাধ্য করেছিল। এতে করে নবাবের পতনটা একেবারে নিশ্চিত হয়ে যায়। আবার রাষ্ট্র পরিচালনায় নবাবের অযোগ্যতা ছিল কিছুটা। নবাব বলতে আমরা সিরাজউদ্দৌলার কথা বলছি। তিনি পুত্রহীন আলিবর্দী খানের দহিত্র ছিলেন এবং সিরাজের প্রথম জীবন কাটে ব্যাপক বিলাসিতায়। ফলে তার তরুণ বয়সে এখানে যে মসনদে তিনি বসছেন, এতে করে তার বাস্তব অভিজ্ঞতার ব্যাপক ঘাটতি ছিল এবং তার মেজাজ ছিল খুবই খিটখিটে এবং অনড় সিদ্ধান্তে তিনি অনড় থাকতেন। ফলে এই বিষয়গুলো কিন্তু তার যে অপরিপক্কতা সেটার পরিচয় দিয়েছে। সে কারণে তিনি রাষ্ট্র পরিচালনা অথবা যে সামরিক অভিযানের নেতৃত্ব দানের ক্ষেত্রে কৃতিত্ব পরিচিত পারেননি, আর এগুলো ছিল তার অযোগ্যতা। আবার 4 নম্বরে এখানে হচ্ছে রাজপরিবারের অভ্যন্তরীণ কোন্দল ছিল। এটা আমরা জানি যে পুত্রহীন আলিবর্দী খানের মেয়ে ছিল অনেকগুলো, এবং সেখানে স্নেহের দহিত্র সিরাজকে যখন উত্তরাধিকার করা হয় তখন তার অন্যান্য মেয়ে যারা ছিল এবং তাদের যে পুত্ররা ছিল তারা কিন্তু হচ্ছে এটাকে সহজভাবে মেনে নিতে পারেনি। এখন এখানে এই যে সহজভাবে তারা মানেনি, সেই জন্য তারা হচ্ছে ষড়যন্ত্র করতে থাকে। আবার
7 নম্বর এখানে বলা হচ্ছে যে নবাবের মানসিক দুর্বলতা ছিল, কারণ নবাবের দুর্বল চিন্তা তার পরাজয়কে অনেকটা টেনে নিয়ে এসেছে। কারণ আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের প্রতি তিনি দুর্বলতা প্রকাশ করেছেন, তাদেরকে দমন করেননি, এবং বিদ্রোহ দমন না করলে কোনো ক্ষমতাই হচ্ছে চিরায়িত হয় না। তো তিনি, এটা একটা তার ভুল ছিল, মানুষের প্রতি তিনি দুর্বল পোষণ করতেন। আবার এখানে বলা হচ্ছে 8 নম্বরে যে হঠাৎ বৃষ্টিতে গোলাবারুদ নষ্ট হওয়া, অর্থাৎ নবাবের বাহিনী যখন হচ্ছে বিজয়ের দ্বার প্রান্তে, তখন কিন্তু এখানে গোলাবারুদ নষ্ট হয়ে যায়। যদি এটার পিছনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফরের একটা কারসাজি আছে। তো সব মিলিয়ে সকল দিক দিয়ে নবাব সিরাজউদ্দৌলা আসলে পরাজয়ের কারণ কি ডেকে নিয়ে এসেছেন। এবং 9 নম্বর এখানে লেখা আছে যে রামনারায়ণের অনুপস্থিতি। যুদ্ধক্ষেত্রে রামনারায়ণের অনুপস্থিতির কারণে সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল বলে অনেক ঐতিহাসিকগণ মনে করেন। কারণ রামনারায়ণ ছিলেন নবাবের সবচেয়ে অভিজ্ঞ সেনাপতি এবং তার অধীনে প্রায় 200 সৈন্য ছিল। এই সৈন্যগুলো আহমদ শাহ আবদালির সম্ভাব্য যে আক্রমণ মোকাবেলা সীমান্তে রাখা হয়েছিল, এবং ওই সেনাপতিগুলোকে যদি ওখানে না রেখে যদি তিনি এই ফলাশির যুদ্ধে ব্যবহার করতেন, তাহলে ফলাফল কিন্তু অন্যরকম হলেও হতে পারত। এবং সর্বশেষ এখানে আছে হচ্ছে লর্ড ক্লাইভের যে কূটকৌশল। লর্ড ক্লাইভের চতুরতা ও কূটকৌশল নবাবের পতনকে ত্বরান্বিত করেছিল। কারণ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল নায়ক কিন্তু এই রবার্ট ক্লাইভের রাজনীতি এবং কূটনীতি, এবং তিনি এই সকল কিছুতে মানে রাজনীতি এবং কূটনীতিতে নবাব সিরাজউদ্দৌলা অপেক্ষা অনেক বেশি হচ্ছে দক্ষ, সিদ্ধহস্ত ছিলেন। যার প্রেক্ষিতে স্বাভাবিকভাবে নবাবকে কীভাবে কুপপাত করা যায়, নবাবকে কীভাবে ব্যর্থ করা যায়, নবাবকে কীভাবে দুর্বল করা যায়, সকল কিছুই কিন্তু এই রবার্ট ক্লাইভ হচ্ছে রপ্ত করেছিলেন। আর এই সকল কিছু হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ। এখন আমরা আগে জেনেছিলাম যে আমাদের এই পলাশির যুদ্ধের প্রভাব আলোচনা করেছিলাম, আমরা পলাশির যুদ্ধের কারণ আলোচনা করেছি, ফলাফল আলোচনা করেছি, নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের কারণ আলোচনা করলাম। তো আমাদের ফাইনাল পরীক্ষায়, অর্থাৎ আপনাদের যে ইনকোর্স হবে, তারপর হচ্ছে আপনাদের পরীক্ষা হবে হচ্ছে প্রাক নির্বাচনী হবে, তারপর ফাইনালে যে বোর্ড পরীক্ষাটি হবে, সেখানে এই কোর্স থেকে আপনাদের প্রশ্ন আসবে হচ্ছে পলাশির যুদ্ধেও কি, পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। তা আপনারা হচ্ছে এই দুইটা জিনিস বা নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ আলোচনা করো, এই তিনটা জিনিসটির উপর আপনারা একটু পড়লেই প্রশ্ন যেভাবেই আসুক, কারণ আসুক, ফলাফল আসুক, আর যাই আসুক, আপনারা সেটা লিখতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা সারা বাংলাদেশে, একেবারে সারা বাংলাদেশে আপনারা যেখানে যেই কলেজে ডিগ্রি, অনার্স, মাস্টার্স, ইন্টার যেখানেই পড়েন না কেন, আপনাদের এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ। পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল, বিশেষ করে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী যারা এবার ভর্তি হবেন, সবার প্রতি। কারণ হচ্ছে আপনাদের এই কোর্সটি থেকে প্রশ্ন করতে গেলেই এই প্রশ্নটা আসবেই। আমি সুজন স্যার বলে দিলাম, এই প্রশ্নটা আসবেই। তো ফলে আপনাদের হচ্ছে এই কোর্সটির উপর এই ভিডিওটি আপনি দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার পরিচিত যারা অনার্স প্রথম বর্ষে এই বছর ভর্তি হয়েছে, যেই কোনো বিভাগ, সায়েন্স, আর্টস, কমার্সের যেই কোনো বিভাগে ভর্তি হয়েছে, সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনি যিনি এই মুহূর্তে দেখছেন, আপনার বন্ধুদের গ্রুপে ভিডিওটি শেয়ার করবেন, আপনার পরিচিত ক্লোজ ফ্রেন্ডদের ভিডিও শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবেন। শেয়ার করে সবাই যেন উপকৃত হতে পারে, সবাইকে সেই ব্যবস্থা করে দিন। এবং আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কমেন্ট করবেন, মতামত জানাবেন। ধন্যবাদ।